নমস্কার, মিশন কেরিয়ার। আজকে জেক্সপ্লোর ক্লাস, এর আগে যে কটি ক্লাস হয়েছে আজকে কেমিস্ট্রি ক্লাস। তো আমি প্রথমেই ডেকে নেব রবি শঙ্কর স্যারকে আমাদের কেমিস্ট্রি পড়ানোর জন্য। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আসুন, আপনি শুরু করুন। একদম ঠিক আছে। আজ আমরা কেমিস্ট্রি সাবজেক্টটার অ্যাটমিক স্ট্রাকচার টপিকটা নিয়ে থিওরি ব্যাপারটা আলোচনা করে নেব। তা অ্যাটমিক স্ট্রাকচার যা বলে পরমাণুর গঠন। এই পরমাণু কি? পরমাণু হচ্ছে কোনো পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশ। এই পরমাণুটাকে আবিষ্কার করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে অবদান রেখে গেছে। সেই অবদানগুলোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো পরপরভাবে ডেভেলপ হয়েছে তার সেক্ষেত্রে ফার্স্টেই বিজ্ঞানী ডাল্টন কি করেছিলেন, অ্যাটমিক স্ট্রাকচারটা থিওরি দিয়েছিলেন। সেই থিওরি থেকে কি আমরা জানতে পারি? নাম্বার 1, এভরি এলিমেন্ট made up of atoms. প্রত্যেকটা পদার্থ কি হয়? এই পরমাণু দিয়ে তৈরি হয়। এই পরমাণুগুলো atoms are not divisible. অ্যাটম বা পরমাণুকে ভাঙা যায় না। নাম্বার 3, atoms of same element are same kind. Number 4, atoms of different elements have different kinds. অর্থাৎ প্রত্যেকটা পরমাণু যে পদার্থের মধ্যে থাকে একই ধরনের পদার্থের মধ্যে একই ধরনের পরমাণু পাবো। বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের পরমাণু আমরা পেয়ে থাকব। এইরকম একটা ডাল্টনস অ্যাটমিক থিওরি আমরা পেয়েছিলাম। এটাকে বলে কি? ডাল্টনস অ্যাটমিক থিওরি। এটা থিওরি কেন? থিওরি হচ্ছে এই জন্যই কারণ এটাকে তিনি ফুলফিল ভাবে প্রতিস্থাপন করতে পারেননি। এই ডাল্টনের অ্যাটমিক থিওরির অনেকগুলো ডিমেরিটস থেকে আছে, অর্থাৎ তিনি সাফল্য লাভ করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এই অ্যাটম আর নট ডিভিজিবল, অর্থাৎ সেটাকে ভাঙা যায় না তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাটমকে ভাঙা যায় এবং অ্যাটম ভাঙলে 3 ধরনের প্রাথমিক কণা পেয়ে থাকি। 1 নম্বর কি? ইলেকট্রন। 2 নম্বর কি? প্রোটন। 3 নম্বর হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, অর্থাৎ ঋণাত্মক তড়িৎযুক্ত হয়, এবং প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, অর্থাৎ ধনাত্মক তড়িৎধর্মী হয়। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এটার কোনো চার্জ থাকে না। তাহলে এখান থেকে কয়েকটা কোশ্চেন হয় যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী জে জে থমসন কি করেছিলেন? এই ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন। নাম্বার 2, যে প্রোটন, এই প্রোটন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী স্যাডউইক। তাহলে এখান থেকে আমরা এই ডাল্টনসের অ্যাটমিক থিওরি সম্বন্ধে ব্যাপারটা জিস্ট করে জানতে পারলাম। এই
ডাল্টনের অ্যাটমিক থিওরিটাকে মডিফাইড করেছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। সেই রেসপেক্টে তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যেই এক্সপেরিমেন্টটার নাম হলো রাদারফোর্ড আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এখন সেই এক্সপেরিমেন্টটিতে তিনি কি ইউজ করেছিলেন এবং কিভাবে করেছিলেন এবং তিনি সেখান থেকে কি সিদ্ধান্ত পেয়েছিলেন সেটা একটা দেখে নেব বিষয়। তিনি এই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট আলফা রে এক্সপেরিমেন্ট স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাতে তিনি ইউজ করেছিলেন কি, এই যে আলফা পার্টিকেলের স্রোত ইউজ করেছিলেন। এই আলফা হচ্ছে চার্জ কি, আলফা কণার চার্জ হচ্ছে পজিটিভ। তিনি এর জন্য ব্যবহার করেছিলেন, অর্থাৎ এই আলফা রশ্মির সোর্স হিসাবে ব্যবহার করেছিলেন পোলোনিয়াম ধাতুকে। পোলোনিয়ামটাকে এরকম একটা কাঠের বাক্সের মাধ্যমে, লেডের তৈরি বাক্সের মধ্যে পোলোনিয়াম মেটেরিয়ালকে রাখা হয়েছিল। এখান থেকে কি হয়েছিল যে আলফা রশ্মির উৎপন্ন হয়েছিল। এই আলফা রশ্মিকে কি করা হয়েছিল, যে একটা পাতলা সোনার পাতকে নেওয়া হয়েছিল, তার উপরে ফেলা হয়েছে। এটা হচ্ছে আলফা রশ্মির স্রোত। এটাকে কি বলা হবে, গোল্ড ফয়েল, সোনার পাত। এটার বেধ কত, 0.0004 মিলিমিটার, অনেকটাই পাতলা। তিনি কি করেছিলেন, এই সোনার পাতের ঠিক বিপরীত প্রান্তে একটা পর্দা রেখেছিলেন। এই পর্দার গায়ে একটা কম্পাউন্ড, যেটাকে বলা হয় জিঙ্ক সালফাইড কম্পাউন্ডটার প্রলেপ দেয়া থাকে। জিঙ্ক সালফাইড ZnS, তার ফর্মুলা কি, জিঙ্ক সালফাইড। এই জিঙ্ক সালফাইড কম্পাউন্ডটার প্রলেপ দেওয়া ছিল। তিনি তারপর দেখতে পেলেন যে এই আলফা রশ্মি ফেলার পর এইভাবে পর্দার গায়ে বিভিন্ন রকম ভাবে আলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। দিয়ে কি হলো, এই পর্দার চারদিকে একটা প্রতিপ্রভা সৃষ্টি হলো, একটা ব্রাইট লাইট তৈরি হলো। তিনি এই এক্সপেরিমেন্টটা তিনি করে এইরকম ভাবে জিনিস দেখলেন, এবং এই এক্সপেরিমেন্টটা করার পর তিনি কি করলেন, যে কিছু জিনিস অবজার্ভ করলেন। তারপরে তিনি তার সিদ্ধান্ত জানালেন। সিদ্ধান্তগুলো কি কি নিয়েছিলেন সেটা আমরা দেখে নেব এবারে। নাম্বার 1 তিনি কি নিয়েছিলেন, এখানে যদি আমরা ছোট করে দেখে নিই, তিনি এইভাবে একটা অ্যাটমকে কল্পনা করলেন। তিনি যে আলফা রশ্মিগুলো ফেলেছিলেন, এগুলো হচ্ছে আলফা রশ্মির স্রোত। তিনি দেখলেন কি, প্রথমে দেখলেন যে ম্যাক্সিমাম আলফা রশ্মি বেরিয়ে যাওয়ার ফলে বাইরের দিকে কি হচ্ছে, লাইট তৈরি করছে। সেইখান থেকে তিনি বললেন যে অ্যাটমের সমস্ত জায়গার ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে কি ভ্যাকেন্ট প্লেস থাকে। সেই ভ্যাকেন্ট বলতে ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গা যদি না থাকতো, আলফা রশ্মি নিশ্চয়ই এই পরমাণুকে অতিক্রম করে পরবর্তীতে যে পর্দার উপর পড়তো না। তাই তিনি বললেন কি, ম্যাক্সিমাম প্লেস of the atoms are vacant। আমরা আরো একটা জিনিস জানি, সেম চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে বা রিপিল করে, এবং অপোজিট চার্জ যেমন প্লাস এবং মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে তিনি দেখলেন, আমরা আগে দেখে নিয়েছি যে আলফা রশ্মির হচ্ছে আলফা পার্টিকেল, তার হচ্ছে পজিটিভ চার্জ রয়েছে। তাহলে এখানে তিনি দেখলেন যে কিছু কিছু আলফা রশ্মি কি করেছে, এই মাঝখানে দিয়ে কি হচ্ছে, বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, এদিক থেকে এদিকে কিংবা এদিক থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে। মানেটা কি, অর্থাৎ এই মাঝখানে কোনো একটা জায়গায় কোনো কিছু জিনিস আছে, যার দ্বারা কি হচ্ছে, এই আলফা রশ্মিগুলো রিফ্লেক্টেড অর্থাৎ বিকর্ষিত হচ্ছে, বিকর্ষিত হয়ে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। অর্থাৎ মাঝখানে যে জায়গাটা আছে তার চার্জ কি হবে, পজিটিভ চার্জ, এবং তাকে তিনি নাম দিলেন কি, নিউক্লিয়াস। তাহলে কি বললেন, নাম্বার 2
in the center of the atom is positively charged. By which the alpha particles are repelled. তিনি আবার একটা জিনিস দেখলেন যে যদি এই 20,000 আলফা পার্টিকেল একসঙ্গে পাঠানো যায় তাহলে তার মধ্যে একটা আলফা পার্টিকেল কি করে যে একদম যে পথে গেছিল ঠিক সেই পথেই ঘুরে আসছে। এইটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো যেই পথে গেছিল ঠিক সেই পথে ঘুরে আসছে, অর্থাৎ 180 ডিগ্রি রোটেট করে চলে আসছে। মানে কি এই মাঝখানে এমন একটা জায়গা আছে সেখানে কি হবে পুরো পরমাণুটার ভর কি আছে সেখানে কেন্দ্রীভূত আছে, সেটাকে কি বললেন তিনি নিউক্লিয়াস বললেন। টোটাল mass of the atom is centralized in the center, which is called নিউক্লিয়াস। অর্থাৎ তিনি কি করলেন যে এক্সপেরিমেন্টটা করলেন সেখান থেকে এই কটা জিনিস সিদ্ধান্ত দিলেন। এখান থেকে তিনি কি করলেন একটা অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন কি হতে পারে সেরকম একটা ধারণা দিলেন। সেটা কি আমরা এখন দেখব। রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এইরকম যদি থাকে নিউক্লিয়াস যদি মাঝখানে থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে কি পজিটিভ চার্জ। কারণ কি এই পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ যে আলফা পার্টিকেল তারা পরস্পর বিকশিত করে এদিক সেদিক স্ক্যাটারিং বা বাইরে বেরিয়ে গেছিল, তাই নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ। এবং ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো বিভিন্ন পথে কি করে এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, তাদের কোনো নির্দিষ্ট পথ কিন্তু তিনি বলেননি। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে নিজেদের মতো করে ঘুরতে থাকছে। তাই এই রাদারফোর্ড মডেল কিন্তু সর্বজন গ্রাহ্য হয়নি। পরবর্তীকালে এই রাদারফোর্ড মডেলকে তিনি কি করেছিলেন যে এই মডেলটাকে সংশোধন করেছিলেন কে বিজ্ঞানী বোর। কিন্তু এখান থেকে যে ডিমেরিটস অর্থাৎ এর অসাফল্যতা যেটা সেটা হচ্ছে কি যে ইলেকট্রোডাইনামিক থিওরি অনুযায়ী যদি কোনো চার্জ পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, এই চার্জ পার্টিকেল যখন আরেকটা চার্জ পার্টিকেল অর্থাৎ নিউক্লিয়াস তার চারপাশে কন্টিনিউ রোটেট করতে থাকে, সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলো ক্রমাগত কি করবে শক্তির বিকিরণ করতে থাকে। তাহলে শক্তি বিকিরণ করলে কি হবে ইলেকট্রনগুলো দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়লে কি হবে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়বে। তাহলে সেরকম হলে তো পদার্থের কোনো রকম ভাবে কোনো অস্তিত্ব পাওয়ার কথা নয়। কিন্তু বর্তমানে আমরা কিন্তু বা বর্তমানে কেন আগেও আমরা সবসময় দেখতে পাচ্ছি যে পদার্থ আমরা চারদিকে দেখতে পাচ্ছি, যে কোনো পদার্থ হতেই পারে। তাহলে এই জিনিসটা অর্থাৎ এই যে থিওরিটা দিয়েছিলেন সেটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে থিওরিটা সেটা ভুল বলে প্রমাণিত হয়েছে। তাহলে তিনি এটাকে কি বলেছিলেন নিউক্লিয়াস। এগুলো কি ইলেকট্রন। যখন এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে রোটেট করতে থাকে এইভাবে কি হবে স্পাইরাল পথে বারবার ঘুরতে ঘুরতে কি হবে শক্তি বিকিরণ করতে করতে একদম নিউক্লিয়াসে এসে আছড়ে পড়তো, তাহলে পদার্থের আর কোনো অস্তিত্ব থাকতো না। নাম্বার 1। নাম্বার 2 কি আছে, তিনি কিন্তু এই সমস্ত ইলেকট্রন যে পথে ঘুরছে তাদের সেই পথগুলোকে নির্দিষ্ট কোনো নাম দেননি। এটা হচ্ছে 2 নম্বর তার অসফলতা। এবারে এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলকে যে ডেভেলপ করেছিলেন অর্থাৎ তারই ছাত্র নিলস বোর, তিনি কি করেছিলেন
যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলকে বেস করে তাকে ডেভেলপ করে বোরের অ্যাটমিক মডেল তিনি প্রতিস্থাপন করেছিলেন। এইবারে হচ্ছে বোরের অ্যাটমিক মডেলটা আমরা দেখব। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ডিমেরিট ছিল সেগুলোকে ওভারকাম করলেন কে? সায়েন্টিস্ট নিলস বোর। তিনি কি বললেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে সেক্ষেত্রে কি হবে, তাদের একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে যেগুলোকে কি বলা হয়? সেল বলা হয়। এই নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে ইলেকট্রনগুলো কন্টিনিউ ঘুরে চলেছে। এগুলো কি ইলেকট্রন, প্রত্যেকটা এগুলোকে কি বলা হচ্ছে? নির্দিষ্ট কক্ষপথ বা সেল। এই সেলগুলোকে তিনি নাম্বারিং করলেন কিভাবে? স্মল এন দিয়ে। স্মল এন ইকুয়ালস টু 1, স্মল এন ইকুয়ালস টু 2, স্মল এন ইকুয়ালস টু 3, স্মল এন ইকুয়ালস টু 4। এগুলোকে তিনি 1, 2, 3 অথবা কি দিলেন? কে, এল, এম আর এন এইভাবে নাম্বারিং করেছিলেন। এই যে 1, 2, 3, 4 এগুলো কি? এগুলোকে তিনি নাম দিলেন কি? কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 1 কি? ইলেকট্রনস আর revolve in a fixed path around the nucleus, which are named as small n equals to 1, 2, 3, 4, etc. This small n is called quantum number. Quantum number. যখন কি হয়, এই নিউক্লিয়াস থেকে যত আমরা দূরের দিকে যেতে থাকবো অর্থাৎ n এর ভ্যালু বাড়তে থাকবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 যাব, সেক্ষেত্রে কি হবে? এই যে এগুলোকে বিভিন্ন রকম কি বলা হচ্ছে? সেল। এই সেলের এনার্জি বা শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ যদি আমরা এনার্জি বা শক্তির দিক থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হবে? এনার্জি 1 লেস দেন 2 লেস দেন 3 লেস দেন 4। অর্থাৎ যখন নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব সেই সমস্ত সেলগুলোর হচ্ছে এনার্জি ক্রমাগত বাড়তে থাকবে। নাম্বার 2, the cells have fixed energy. যখন দেখবো এই সমস্ত সেলগুলো দেখছি, এই সেলগুলোর একটা নির্দিষ্ট শক্তি বর্তমান, তাহলে কি হবে? এর তো কম শক্তি, এরপরে বেশি শক্তি, তারপরে বেশি, তারপরে বেশি। যে সমস্ত ইলেকট্রন এই সমস্ত সেলগুলো থাকে সেই সমস্ত ইলেকট্রনের কি হবে? এই সেলগুলোর সমান শক্তি হতে হবে, তবেই হবে কি এই অরবিটাল বা সেলগুলোতে থাকতে পারবে। তাহলে যেখানে এখানে যদি কোনো ইলেকট্রন থাকে সেক্ষেত্রে ওই ইলেকট্রনের এই অরবিটাল বা এই সেলটার এনার্জি সমান কত হবে? এই ইলেকট্রনের সমান এনার্জি হবে। তখন এই ইলেকট্রন ইচ্ছা করলে কিন্তু এই অরবিটালে চলে যেতে পারবে না, অথবা এই অরবিটাল বা সেলের ইলেকট্রনগুলো ইচ্ছা করলে এই অরবিটালে চলে আসতে পারবে না। কারণ কি? এই সেল বা এই সেলের একটা নির্দিষ্ট শক্তি বর্তমান। তাহলে এই ইলেকট্রনকে যদি এই সেলে আসতে হয় সেক্ষেত্রে কি করতে হবে?
এই দুটোর মধ্যে অর্থাৎ এই দুটো সেলের মধ্যে যে পরিমাণ শক্তির পার্থক্য আছে সেই পরিমাণ শক্তিকে ছাড়তে হবে, তবেই আসতে পারবে। অথবা উল্টো যদি ভাবি, এই ইলেকট্রন যদি ইচ্ছা করে এখানে আসতে, তখন কি করতে হবে, এর যত পরিমাণ এনার্জি কম আছে কার থেকে, এই অরবিটাল বা এই সেলের থেকে, সেই পরিমাণ এনার্জি গেইন করতে হবে, তবেই এই ইলেকট্রনটা এখানে আসতে পারবে। তাহলে রাদারফোর্ডের মডেলে যেটা বলেছিল যে ইলেকট্রনগুলো র্যান্ডমলি এই নিউক্লিয়াস চারদিকে যে কোনো ভাবে ঘুরছে, তাহলে সেই যে ডিমেরিটসটা ওভারকাম করা বলে কিভাবে, তাহলে ইলেকট্রনগুলো ক্রমাগত নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথে ঘুরছে বলে ইলেকট্রনগুলো আর নিউক্লিয়াসের উপর পড়ে যাবার কোনো রকম ভাবে সম্ভাবনা নেই। তাহলে পরমাণু স্টেবল, এটাকে নিলস বোর প্রমাণ করলেন। কোনো একটা অ্যাটম যদি ধরি, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন আমরা জানি, হাইড্রোজেনে একটা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে কি হবে, দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তার ইলেকট্রন বিন্যাস কি করতে পারবো, কে কক্ষে তাহলে 2 ইলেকট্রন ম্যাক্সিমাম হবে, কিন্তু যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে তাই এখানে আমি কি দেব, একটা ইলেকট্রন দেব। যদি আমরা হিলিয়াম দেখি, তার দুটো ইলেকট্রন, তাহলে কি হবে 2 ইলেকট্রন। নিয়ন যদি হিলিয়াম পরে লিথিয়াম যখন দেখি, লিথিয়ামের 3, তখন কি হবে 2, এখানে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, একটা এক্সট্রা আছে তাই পরে অরবিটালে চলে যাবে, এটা কি হবে 2 1। তারপরে কি হবে বেরিলিয়াম কত 4 2 2। বোরনে কত 5, কি হবে 2 3। এখানে কতগুলো ম্যাক্সিমাম যেতে পারবে, এখানে ম্যাক্সিমাম যতক্ষণ না 8টা ইলেকট্রন হচ্ছে ততক্ষণ ধরে চলতে থাকবে। কার্বন 6 2 4, নাইট্রোজেন 7 2 5, অক্সিজেন 8 2 6, ফ্লুরিন 9 2 7। এবার যদি আবার প্রথম থেকে দেখি, নিয়ন যদি দেখি, নিয়নে 10টা ইলেকট্রন, কিভাবে হবে 2 8। সোডিয়াম Na 11টা ইলেকট্রন, কি হবে 2 8। এখানে কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে, এরপরে এক্সট্রা আছে একটা, তখন কি হবে পরবর্তীতে ইলেকট্রন যাবে কত 2 8 1। এইভাবে যদি করে আসি, তাহলে ক্যালসিয়ামে ক্ষেত্রে কত দেখবো, ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়ামে কত 20 ইলেকট্রন, তাহলে কত হবে, দুটো দিলাম কত থাকলো 18টা, তারপরে 8টা দেবো, কত হলো 10টা হয়ে গেল, আর কত আছে 10টা, তারপরেও কত দেবো 8টা, কত হলো 8 8 16 2 18 হয়ে গেছে, আর মাত্র দুটো বাকি আছে, তারপরে চলে যাবে এটা কত। এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। আবার কি, এখানে ধরো ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে সেটা কি করে বুঝবো, এটা হচ্ছে 2n² রুল অনুযায়ী বুঝবো। 2n², অর্থাৎ কোন কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম, সেটা বুঝবো কি করে 2n² রুল। যেমন ধরো এই k সমান আমরা কত বুঝি, n = 1 বুঝি, l সমান আমরা কি বুঝি, n = 2 বুঝি, m সমান আমরা কি বুঝি, n = 3 বুঝি, যেটা আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী। আর n সমান আমরা কি বুঝি, তাহলে n = 4 বুঝি। তাহলে এই অরবিটালটা বা এই সেলটা কে সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে 2n² রুল অনুযায়ী, অর্থাৎ 2 × 1² = দুটো থাকবে ম্যাক্সিমাম। যদি l দেখি তাহলে কি হবে 2 × 2² সমান 4 2 8টা, এর ক্ষেত্রে কত হবে 2 × 3² মানে 18টা, এর ক্ষেত্রে কত হবে 2 × 4² মানে 32টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে। এই হলো কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী কোন কোন অ্যাটমের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হবে সেটাকে আমরা দেখে নিলাম। এই হলো আমাদের বোর অ্যাটমিক মডেল। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কি, এই যে কোয়ান্টাম সংখ্যা বললাম, এই কোয়ান্টাম সংখ্যা থেকে 4টে কোয়ান্টাম সংখ্যা দেখা যায়, সেই কোয়ান্টাম সংখ্যার বিশদ বিবরণটা
পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত এই বোরের পরমাণু মডেল অবধি আমাদের আজকে আলোচনা হয়ে থাকলো। এবারে যতটা আমি পড়ালাম বা এই চ্যাপ্টার সম্বন্ধে যদি কোনো রকম তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো।